কাজ শেষ করে নীল নিজের বাড়ি ফিরল, কিন্তু বাড়ি ফিরে এসে সে দেখলো যে আদ্রিতা ঘরে নেই। নীল তাকে ফোন করে জানতে পারলো যে আদ্রিতা পার্লারে গেছে, তার ফিরতে এখনো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এতটা সময় নীল কি করবে? তখনই তার মাথায় এলো বইগুলোর কথা। সে স্টাডি রুমে গিয়ে বই দুটোকে বের করে পড়ার চেষ্টা শুরু করলো। যদিও নীল সংস্কৃত পড়তে জানে না, কিন্তু বইগুলোতে প্রত্যেকটা জড়িবুটির নামের সঙ্গে ছবিও দেওয়া ছিল, আর সেই ছবিগুলো দেখে নীল একটু একটু করে বোঝার চেষ্টা করছিল। আসলে নীল যেমনটা ভেবেছিল কাজটা ততটা সহজ ছিল না। সে পড়তেও পারছিল না আর কিছু বুঝতেও পারছিল না। ছবিগুলো দেখেও ওর কোনো গাছের কথা মনে পড়লো না। নীলের এমন কাউকে প্রয়োজন ছিল যে সংস্কৃত পড়তে পারে। নিজের ফোনটা বের করে নীল কাউকে একটা কল করতে যাবে, এমন সময় আদ্রিতা চলে এলো। নীল, নীল, কোথায় তুমি? বাড়িতে ঢুকেই আদ্রিতা সজোরে ডাকতে থাকলো নীলকে। সবকিছু বাদ দিয়ে নীল স্টাডি রুম থেকে বেরিয়ে এলো, আর আদ্রিতা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। নীল আশা করেনি যে আদ্রিতা এমন কিছু একটা করবে। নীলের শরীর শিহরিত হলো। আজ প্রথমবারের জন্য আদ্রিতা নীলকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, 3 বছরে এই প্রথমবার। নীলের মনে ঝড় উঠল, ও হৃদয়ের গতি দ্রুত বেড়ে গেল। আদ্রিতা কিছুক্ষণ এভাবেই জড়িয়ে ধরে থাকলো নীলকে। তারপর সে নীলকে নিজের বাহুবন্ধন থেকে মুক্ত করে বলল, এত বড় বাড়িতে আমি একা থাকতে পারবো না। নিজের বসকে বলো যে যত দরকারি কাজ থাকুক না কেন, রাতে তুমি আমাকে ছেড়ে থাকবে না। রাতে তোমাকে বাড়ি ফিরতেই হবে। নীলের কাছ থেকে আদ্রিতার প্রত্যাশা এখন অনেকটাই বেড়ে গিয়েছিল, আর আদ্রিতাকে এমন আবদার করতে দেখে নীলও ভীষণ খুশি। যদিও তার এই খুশি তার চেহারায় খুব একটা ধরা পড়ছিল না। সে শুধু স্মিত হাসি হেসে তাকে এক মনে দেখে গেল। কি হলোটা কি? কিছু বলছো না কেন? আমি কি বলছি শুনতে পাচ্ছ না? আদ্রিতা চোখ বড় বড় করে বলল নীলকে। নীল আদ্রিতার ভালোবাসা কি এভাবেই বেড়ে উঠবে, নাকি তাদের ভাগ্যে লেখা রয়েছে অন্য কিছু? শালিনী কি নীল এবং আদ্রিতার মধ্যে চলে আসবে? ওদিকে রায়চৌধুরী পরিবার এবার কি জবাব দেবে নীলকে? নীল কি তাদের মোকাবিলা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি সব শুনেছি। আমি কালকেই বসের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। নীল একটু হেসে উত্তর দিল আদ্রিতাকে। আচ্ছা বলো তো, আমাকে কেমন লাগছে? এনি নিউ চেঞ্জেস ইন মি? আদ্রিতা আগে কোনোদিনও নীলকে এই সব কিছু জিজ্ঞেস করেনি, তাই নীলেরও এইসব প্রশ্নের মুখোমুখি হওয়ার অভ্যাস নেই। সে কারণেই নীল শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। আসলে নীল ঠিক বুঝে উঠতে পারছিল না যে কি বললে সেটা আদ্রিতার মনোমত হবে, কিন্তু আদ্রিতার দিক থেকে চোখই সরাতে পারছিল না নীল। যত মেয়ের সাথেই ফ্লার্ট করুক না কেন, বউয়ের মতো সুন্দরী নীলের চোখে আর কেউ নেই। নীলকে তাকিয়ে থাকতে দেখে আদ্রিতা একটু লজ্জা পেল। তোমাকে খুব সুন্দর লাগছে। এমনিতেও ভালোই লাগে। আচ্ছা, তুমি কি চুলে রং করিয়েছো? নীল জিজ্ঞেস করলো। ইয়েস, বার্গেন্ডি। আর এই যে মশাই, আমি পার্লারে যাই আর না যাই, আই অলওয়েজ লুক গুড, বুঝলে? হাসতে হাসতে বলল আদ্রিতা। নীল কোনো জবাব দেওয়ার আগে আদ্রিতা আবার বলে উঠল, আচ্ছা ছাড়ো এসব। আজকে তোমার কি প্ল্যান? চলো কোথাও ঘুরতে যাই। এমনিতেও অনেকদিন হয়ে গেছে কোথাও বেরোয়নি। সিনেমা দেখতে যাবে? নীল এবারের মতো শেয়ার মার্কেটকে নিজের কবজায় করে ফেলেছিল, আর কলকাতার শেয়ারও এখন বেশ উঁচু দামে বিক্রি হচ্ছিল। কিন্তু তাও নীল ভালো করেই জানতো যে রায়চৌধুরী পরিবার চুপচাপ বসে থাকবে না। কোনো না কোনো উপায় তো তারা নীলকে আটকানোর চেষ্টা করবেই। কিন্তু গত কয়েকদিনের স্ট্রেস আজ নীলের মাথা থেকে নেমে গেছিল, তাই তার মনও বেশ ভালো ছিল। তাহলে এমন অবস্থায় কেউ কি নিজের বউয়ের আবদার ফেলতে পারে? হ্যাঁ নিশ্চয়ই। যাও, রেডি হয়ে নাও। আজকের সন্ধ্যাটা আমরা বাড়ির বাইরেই কাটাবো। নীল মৃদু হেসে বলল। আদ্রিতা আর একটুও সময় নষ্ট না করে রেডি হতে চলে গেল। প্রায় আধ ঘন্টা পর নীল আর আদ্রিতা তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। প্রথমে তারা সিনেমা দেখতে গেল, একসাথে চিজ পপকর্ন খেলো, আর তারপর ওরা দুজনে প্রথমবারের জন্য ক্যান্ডেল লাইট ডিনার করলো। আজকের সন্ধ্যাটা আদ্রিতার সঙ্গে কাটিয়ে নীল বুঝতে পারলো যে সে হয়তো নিজের থেকেও বেশি ভালোবাসে আদ্রিতাকে। আর আদ্রিতার বাবা মানে নীলের গুরুজিকে দেওয়া কথাও সে রাখতে পেরেছে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। খুব ভালো লাগছিল নীলের। ও যেন জীবনে সবকিছু পেয়ে গেছে। যদিও তার ব্যবসার লড়াই শেষ হতে এখনো অনেকটা পথ চলা বাকি। চোখের পলকেই আরো 5 দিন কেটে গেল।